আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে ভ্রমণ ভাতা বিল স্বাক্ষর এবং প্রতিস্বাক্ষরের সময় কী কী বিষয় লক্ষ্য রাখতে হয়, বিশেষ করে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক কী কী বিষয় লক্ষ্য রাখতে হয় সেই বিষয়টি পরীক্ষা একবার এসেছিল, আবার যদি আসে সেই জন্য আজকের আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো এই ক্ষেত্রে যে বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট 2 এর বিধি 165 থেকে 167 মোতাবেক এই ভ্রমণ ভাতা বিলের স্বাক্ষর এবং প্রতিস্বাক্ষরের পূর্বে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। 165 বিধিতে কি বলেছে লক্ষ্য করি। বিএসআর পার্ট 2 এর 165-তে বলা হয়েছে উপবিধি, এখানে 65 এতে বলা হয়েছে উপবিধি বি এর ক্ষেত্র ছাড়া এবং স্থায়ী ভ্রমণ ভাতা বিল ছাড়া অন্য কোনো ভ্রমণ ভাতা বিল নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষর এবং প্রতিস্বাক্ষর ছাড়া প্রদান করা যাবে না। অর্থাৎ এইখানে উপবিধি বিতে যা ছিল তা হচ্ছে নিম্নোক্ত শ্রেণীর সরকারি কর্মচারী নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতি স্বাক্ষর ছাড়াই ভ্রমণ ভাতা বিল দাখিল করতে পারবেন। যদিও বিতে যেটি ছিল সেটি 1 এবং 2 ছিল, 1-এ বাতিল এবং 2-এ প্রয়োগ নাই বর্তমানে এখন। এবার 166-তে কি বলা হয়েছে লক্ষ্য করি। বিধি 166-তে বলা হয়েছে সরকার কর্তৃক সুস্পষ্টভাবে অনুমতিপ্রাপ্ত হবার ক্ষেত্র ছাড়া কোনো নিয়ন্ত্রণকারী কর্মকর্তার তার প্রতি স্বাক্ষর করার দায়িত্ব অন্য কোনো অধস্তন কর্মকর্তার কাছে অর্পণ করতে পারেন না। এখানে বলতে চাচ্ছে সরকার যে সমস্ত বিলে সুস্পষ্ট নির্দেশ দেবে সেইগুলি ছাড়া নিয়ন্ত্রণকারী কর্মকর্তা তার বিলে স্বাক্ষর করার দায়িত্ব অন্য কোনো অধস্তন কর্মকর্তার উপরে অর্পণ করতে পারবেন না, সে কথা বলছে। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকেই স্বাক্ষর করতে হবে। বিধি 167-তে কি বলেছে লক্ষ্য করি। ভ্রমণ ভাতা বিলে স্বাক্ষর এবং প্রতিস্বাক্ষরের পূর্বে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার দায়িত্ব, এই 167 বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ। এই 167 এতে বলা হয়েছে যে ভ্রমণ বা অবস্থানের সময়ের জন্য ভ্রমণ ভাতা দাবি করা হয়েছে উক্ত ভ্রমণ এবং অবস্থানের সময়ের প্রয়োজনীয়তা, সংখ্যা ও মেয়াদকাল যাচাই করা এবং তার বিবেচনায় যে ভ্রমণ অবস্থানের সময় অপ্রয়োজনীয় বা বিলম্বিত বা অবস্থানের সময় অত্যাধিক হয়েছে বলে মনে হয় উক্ত ভ্রমণ অবস্থানের সময় দাবিকৃত ভ্রমণ ভাতা বিলের আংশিক বা সম্পূর্ণরূপে অনুমোদন না করা। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে যে ভ্রমণ বা অবস্থানের সময়ের জন্য ভ্রমণ ভাতা দাবি করেছে উক্ত ভ্রমণ ভাতার অবস্থানের সময় প্রয়োজনীয়তা, সংখ্যা, মেয়াদকাল ইত্যাদি যথাযথভাবে যাচাই করবেন এবং যদি বিশেষ করে ভ্রমণের অবস্থান অপ্রয়োজনীয় হয় এবং অত্যাধিক হয় সেই ক্ষেত্রে আংশিক অথবা সম্পূর্ণরূপে এই অনুমোদন নাও করতে পারবেন, করার ক্ষমতা আছে, সেই কথা বলছেন। এবং বিতে বলা হয়েছে ভ্রমণ ভাতা বিলে প্রদর্শিত দূরত্ব সমূহ যাচাই করে, যে এইটা কিন্তু খুব ফ্যাক্টর। দূরত্ব সমূহ ভ্রমণ ভাতা বিলে যে দূরত্ব সমূহ উল্লেখ করা হয়েছে সেটি যথাযথভাবে যাচাই করতে হবে। এবং এই ক্ষেত্রে সি নাম্বারে বলেছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হচ্ছে তিনি এই মর্মে পরিতুষ্ট হবেন যে রেলে বা স্টিমারের যে শ্রেণীতে প্রকৃতপক্ষে ভ্রমণ করা হয়েছে ওই শ্রেণীর জন্য প্রযোজ্য হারে এবং কিলোমিটারের প্রতি নির্ধারিত ভাড়া হারে দাবি করা হয়েছে কিনা সেটা যাচাই করবেন। এবং এই বিধিমালার আওতায় যে ক্ষেত্রে ব্যক্তিগত মালামাল পরিবহনের প্রকৃত খরচ দাবি করা হয়েছে ওই ক্ষেত্রে তা যুক্তিযুক্ত কিনা, মালামাল পরিবহনের খরচ যদি দাবি করে সেটা যুক্তিযুক্ত কিনা সেটাও দেখবেন। আরও পরিতুষ্ট হবেন যে রেল বা স্টিমারের মালামাল পরিবহনের রসিদ বিলের সাথে সংযুক্ত করা আছে এবং সংশ্লিষ্ট কর্মচারী বিলের গায়ে এই মর্মে প্রত্যয়ন করেছেন যে তা বিবেচনা মতে দাবি যুক্তিযুক্ত বা হয়েছে এবং যুক্তিযুক্ত নয় বলে বাতিলও করতে পারবেন যদি সেটি যুক্তিযুক্ত না হয়। এবার ডিতে বলেছে পথ ভাড়া ভাতার সাথে দৈনিক ভাতার বিনিময়ের যে সুযোগ এর অপব্যবহার প্রবণতা রোধ করতে হবে। মানে পথ ভাড়ার যে বিনিময়ের যে পথ ভাড়া সংক্রান্ত যে ভ্রমণ ভাতা সেটি যদি অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, সে কথা বলছেন। এবং ইতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে সরকার কর্তৃক প্রণীত নির্দেশগত সম্পর্ক বিধিসমূহ বা আদেশসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে। এক্ষেত্রে ব্যক্তিগত মালামাল রেলে বা স্টিমারের পরিবহন করা হলে এর রসিদ বিলের সাথে সংযুক্ত করতে হবে। তবে রেলে বা স্টিমারের পরিবহনের সুযোগ থাকা সত্ত্বেও মালামাল সড়ক পথে যদি পরিবহন করা হলে রেল বা স্টিমারের নির্ধারিত ভাড়ার হারে ভাড়া পাবেন এবং উক্ত ক্ষেত্রে রেলের স্টিমারের রসিদ প্রয়োজন হবে না। তবে রেল বা স্টিমারের নির্ধারিত ভাড়ার হারের প্রমাণপত্র রেল বা স্টিমারের কর্তৃপক্ষের কাছে
গ্রহণ করে তা বিলে সংযুক্ত করতে হবে। এখানে বলতে চাচ্ছে যে কোনো একটা জায়গায় রেল বা স্টিমারে পরিবহনের সুযোগ থাকা সত্ত্বেও কেউ যদি সড়ক পরিবহন ভাড়া জন্য রসিদ দাখিল করে, প্রমাণপত্র বা যদি সড়ক পরিবহনের দাবি করে, তাহলে সেই ক্ষেত্রে তিনি ওই রেল বা স্টিমারের নির্ধারিত হারে তিনি ভাড়া পাবেন। এই ক্ষেত্রে রসিদ প্রয়োজন হবে না, তবে স্টিমারের নির্ধারিত ভাড়ার যে হারের প্রমাণপত্র, সেই প্রমাণপত্রটা সংগ্রহ করতে হবে স্টিমার কর্তৃপক্ষের কাছ থেকে, সে কথা বলছে। এখানে আরও বলা হয়েছে, তাছাড়া ব্যক্তিগত মালামাল পরিবহন সংক্রান্ত বিষয় সংশ্লিষ্ট কর্মচারীকে বিলের গায়ে প্রত্যয়ন করতে হবে। তো এই বিষয়গুলি বিশেষ করে খেয়াল রাখতে হবে এই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক যখন এই বিলের স্বাক্ষর এবং প্রতি স্বাক্ষর করবেন। পরের প্রশ্নটি হচ্ছে, বিল কত প্রকার ও কি কি এবং কি কি দাবি পরিশোধের জন্য বিল প্রস্তুত করা হয়? সুন্দর একটি প্রশ্ন, তাই না? বিল, এখানে বিলের প্রকারভেদ, যেমন বেতন বিল। বেতন বিল আবার বিভিন্ন কর্মকর্তাদের আছে, যেমন গেজেটেড অফিসারদের বেতন বিল, আবার নন গেজেটেড অফিসারদের বেতন বিল, এবং কন্টিজেন্ট স্টাফদের বেতন বিল, তাই না? ভ্রমণ ব্যয় বিল, এখন ভ্রমণ ব্যয় বিল বিভিন্ন ধরনের রয়েছে, যেমন গেজেটেড অফিসারদের ভ্রমণ ব্যয় বিল, নন গেজেটেড অফিসারদের ভ্রমণ ব্যয় বিল, এখানে দুইটা। এবং আনুষঙ্গিক বিল আছে, কি কি আনুষঙ্গিক বিভিন্ন বিল আছে এই বেতন এবং ভ্রমণ ভাতা বিল ছাড়াও আরও যে সমস্ত বিল সেইগুলি। এছাড়াও ভবিষ্যৎ তহবিল হতে অগ্রিম আহরণের বিল, তাই না? স্থায়ী অগ্রিম বিল। এইগুলি ছাড়াও উপরোক্ত নির্ধারিত বিলগুলো নির্ধারিত ফর্ম আছে, কিন্তু নিম্নলিখিত বিল আরও কিছু রয়েছে যেগুলি কোনো নির্ধারিত ফর্ম নেই। অর্থাৎ এতক্ষণ যেগুলি বললাম সেটি হচ্ছে যে বেতন বিল, ভ্রমণ ব্যয় বিল, আনুষঙ্গিক বিল, ভবিষ্যৎ তহবিল হতে অগ্রিম আহরণের বিল, স্থায়ী অগ্রিম বিল, এগুলোর জন্য নির্ধারিত ফর্ম আছে। সেই ফর্মে নির্ধারিত ফর্মের মাধ্যমে এই বিল সাবমিট করতে হবে। কিন্তু উপরোক্ত বিলগুলি ছাড়াও আরও কিছু বিল আছে, যেগুলি বিল ফর্ম নাই। সেগুলি কোনগুলি? ভাতা সম্মানের বিল, ছুটির পরিবর্তে নগদ অর্থ পরিশোধ সংক্রান্ত বিল, শ্রান্তি বিনোদন ভাতা বিল, উৎসব ভাতা বিল, বিভিন্ন ধরনের অগ্রিম প্রদান সংক্রান্ত বিল, বকেয়া দাবি পরিশোধ সংক্রান্ত বিল। এগুলির এই ছাড়াও আরও কিছু রয়েছে। কি কি দাবি পরিশোধের জন্য বিল প্রস্তুত করা হয়? 3 ধরনের দাবি পরিশোধের জন্য বিল প্রস্তুত করতে হয়, যথা এই 1 নম্বরে বলেছে কোনো কার্য সম্পাদন করার পর, সেবা কার্য সম্পাদন করার পর এবং সরবরাহ প্রদান করার পর। কোনো কাজ করার পর, সেবামূলক কোনো কার্য সম্পাদন করার পর, বা কোনো কিছু সরবরাহ করার পর এই বিল, কিছু কিছু বিল আছে যেগুলি দাবি পরিশোধের জন্য বিল প্রস্তুত করা হয়, দাবি পরিশোধের জন্য। যেমন ঠিকাদারদের যে সমস্ত বিল, এই বিশেষ করে সরবরাহ এই সংক্রান্ত বিল, ঠিকাদার যারা তারা এই সমস্ত বিল কোনো কিছু কাজ সম্পন্ন করার পর বিল দাখিল করে, তাই না? তো এর পাশাপাশি আরও আমরা পড়তে পারি, বই পড়লে আরও নিজেদের মতো করে পারবো। যে বিভাগীয় পরীক্ষার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে সুদমুক্ত অগ্রিম কয় প্রকার ও কি কি? সুদমুক্ত অগ্রিম, তাই না? আবার আরেকটা আছে সুদযুক্ত অগ্রিম। তবে সুদমুক্ত অগ্রিম আর সুদযুক্ত অগ্রিমের মধ্যে পার্থক্য হচ্ছে সুদযুক্ত অগ্রিম কিন্তু ঋণ, কিন্তু সুদমুক্ত অগ্রিম যেটা সেটি ঋণ না। তো যাই হোক, এখন এই সুদমুক্ত অগ্রিম কাকে বলে লক্ষ্য করি। যে সকল অগ্রিমের ক্ষেত্রে কোনো সুদ অন্তর্ভুক্ত থাকে না সেগুলিকে সুদমুক্ত অগ্রিম বলা হয়, সুদ অন্তর্ভুক্ত থাকবে না। যেমন জিএফআর মানে জেনারেল ফাইন্যান্সিয়াল রুলসের বিধি 261-তে, যে 261 বিধিতে সুদমুক্ত অগ্রিম সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে সেটি একটু পরে বলতেছি, আগে এই সুদমুক্ত অগ্রিম কত প্রকার সেটা আলোচনা করি। সুদমুক্ত অগ্রিম 2 ধরনের, একটি হচ্ছে ভ্রমণ ভাতা অগ্রিম, আরেকটি হচ্ছে বদলির ক্ষেত্রে অগ্রিম। ঠিক আছে, এইখানে ভ্রমণ ভাতা অগ্রিম সম্পর্কে 261 বিধিতে বলা হয়েছে বদলির ক্ষেত্রে বিধি অনুসারে পাওনা ভ্রমণ ব্যয় অগ্রিম হিসাবে প্রদান করা যেতে পারে, এবং এই অগ্রিম অফিস প্রদান কিংবা ক্ষমতা অর্পিত হয়েছে এমন কোনো অধস্তন অফিসার কর্তৃক মঞ্জুর করবেন বিষয়টি,
এবং ছুটিতে থাকাকালে বদলির আদেশ পেলেও এই অগ্রিম প্রদেয় শেষ বেতনের প্রত্যান উল্লেখ করতে হবে। অর্থাৎ একজন যদি ছুটিতে থাকাকালীন সময়েও যদি বদলির আদেশ পান, তাহলে বদলির সময় যে শেষ বেতনের প্রত্যয়নপত্র এলপিসি, সে এলপিসি যখন প্রদান করবে সেই এলপিসিতে উল্লেখ করতে হবে এবং বদলির ভ্রমণ ভাতা বিল হতে এই সাধারণত অগ্রিম বিল আদায় করতে হবে, সেই কথা বলছে। এবার আসি বদলির ক্ষেত্রে অগ্রিম। বদলির ক্ষেত্রে অগ্রিমের ক্ষেত্রে বলা আছে, বদলির আদেশাবলী কর্মচারীকে ভ্রমণ ভাতা অগ্রিম ছাড়াও অনধিক 1 মাসের মূল বেতন অফিস প্রদান বা ক্ষমতা অর্পিত হয়েছে এমন কোনো অধস্তন অফিসার কর্তৃক মঞ্জুর করতে পারবেন। এখানে বলছে এই অগ্রিমটা বিশেষ করে এই বদলির সময় দেয়া হয়। বদলির আদেশাবলী কোনো কর্মচারীকে ভ্রমণ ভাতা অগ্রিম ছাড়াও অনধিক 1 মাসের বেতন অগ্রিম প্রদান করতে পারবেন, সে কথা বলছে। এবং এই ধরনের অগ্রিম নতুন কর্মস্থলে বিশেষ করে পূর্ণ মাসের বেতন এবং ছুটিকালীন বেতন কর্তন করে বিশেষ করে 3টি মাসিক কিস্তিতে প্রদান করতে পারবেন। অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে বেতনটা তিনি নেবেন 1 মাসের বেতন, সেটি পরবর্তী 3টি মাসিক কিস্তিতে তিনি পরবর্তী বেতন থেকে দিতে পারবেন, কর্তন করতে পারবেন, সেই কথা বলছে। এবং পুরাতন কর্মস্থল কোনো অগ্রিম গ্রহণ করেননি এই মর্মে কোনো বেতনের প্রত্যয়নপত্র দাখিল করলে নতুন কর্মস্থলের হতে অগ্রিম মঞ্জুর করা যাবে। বলছি ইতিপূর্বে তিনি অগ্রিম গ্রহণ করেননি পুরাতন, সেই ক্ষেত্রে এই অগ্রিম মঞ্জুর করা যাবে, সেই কথা বলছে। জেনারেল ফাইন্যান্সিয়াল রুলস বিধি 261-তে কিন্তু বিষয়টি বলা আছে, এখানে আমরা বিশেষ করে পড়তে পারবো। আরেকটি বিষয় সেটি হচ্ছে সরকারি কর্মচারীর পরিবারের সদস্য ইতিমধ্যে যদি বদলিজনিত ভ্রমণ বিল উত্তোলন করা হয়নি এই মর্মে এই বিশেষ করে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেক্ষেত্রে সরকারি বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে, সে কথা বলছে। বিভাগীয় পরীক্ষার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে এক স্থানে 10 দিনের অধিক অবিরাম যাত্রা বিরতির জন্য দৈনিক ভাতা গ্রহণের শর্তাবলী কী কী, তাই না? মানে দৈনিক ভাতা যে সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন কারণে পায়, বিশেষ করে ভ্রমণকালীন সময় 10 দিনের অধিক সময় যদি থাকে, তাহলে সেটির শর্তসমূহ কী কী। তো এই ক্ষেত্রে যদি 10 দিনের সময়সীমা শিথিল করা হয়, তবে 10 দিনের অবিরাম যাত্রা বিরতির জন্য দৈনিক ভাতা গ্রহণ করা যাবে। অর্থাৎ এখানে ওই যে SR 73 অর্থাৎ SR 73 যে বিধান রয়েছে, সেই ক্ষেত্রে এই 10 দিনের সময়সীমা শিথিল করা যাবে এবং 10 দিনের অধিক ক্ষেত্রেও এই ভ্রমণ ভাতা পাবে, সেই কথা বলছে। এবং সেক্ষেত্রে এই মর্মে নিশ্চিত হওয়া যায় যে, অর্থাৎ এইখানে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলি যদি সংগঠিত হয় তাহলে এই 10 দিনের অধিক ভ্রমণকালের জন্য বিশেষ করে দৈনিক ভাতা পাবেন। যেমন দীর্ঘ যাত্রা বিরতি সরকারি স্বার্থে প্রয়োজন হয়, যদি সরকারি স্বার্থে তার প্রয়োজন হয় থাকার, এবং এই যাত্রা বিরতি ক্যাম্পের যে সমস্ত সরঞ্জামাদি আছে, এই যাত্রা বিরতি ক্যাম্পের সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণের জন্য যদি প্রয়োজন হয়, বা এই 10 দিনের পরেও ক্যাম্প চালু থাকে, এই কারণে সরকারি কর্মচারী এই যাত্রা বিরতির যদি হয়, সেই ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় যদি হয়ে থাকে সরকারি কাজের জন্য, সরকারি কর্মচারী ভ্রমণ ভাতার সাথে এই দৈনিক ভাতা পাবেন। এবং সেক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক 10 দিনের সময়সীমা শিথিল করতে পারবেন। এই যে যদিও SR 73 যে বিধান রয়েছে, বর্তমানে বিভাগীয় প্রধান SR 73 শিথিল করিতে পারিবেন। এক্ষেত্রে কিছু বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে সদর দপ্তর হতে 5 মাইলের অধিক দূরত্বে সরকারি কাজে অবস্থান করলে 10 দিনের সময়সীমা শিথিল করা হলে সংশ্লিষ্ট কর্মচারী নিম্নলিখিত হারে দৈনিক ভাতা উত্তোলন করবেন। সেটি কীরকম? প্রথম 10 দিন পূর্ণ হারে, পরবর্তী 20 দিন সাধারণ হারের 4/3 মানে 3/4 হারে, এবং পরবর্তী সময় যদি তিনি থাকেন তাহলে অর্ধ হারে পাবেন, সাধারণ হারের অর্ধ হারে পাবেন, এই 3টা বিষয়। তবে দৈনিক ভাতার এই হার কোনো ক্রমে সংশ্লিষ্ট কর্মচারীর
পরবর্তী নিম্ন গ্রেডের কর্মচারী সাধারণ হারে প্রাপ্য সর্বনিম্ন অপেক্ষা কম হবে না। এবং এখানে বলতে চাচ্ছে যে যিনি ভ্রমণ ভাতা পাইবেন তার নিম্নের গ্রেডের যে ভ্রমণ ভাতার হার সেটা পাবেন না, তিনি পেলে তার নির্ধারিত যে হার সেটা পাবেন, তার নিচে পাবেন না, সে কথা বলছে। এই যে সূত্র FR এর SR বিধি 73-এ সরকারি আদেশ, এই গভট ডিসিশন আন্ডার SR 73-তে এই সিদ্ধান্তগুলি বলা আছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভ্রমণ ভাতা বিল প্রস্তুত প্রক্রিয়া বর্ণনা করুন, তাই না? তো ভ্রমণ ভাতা বিল প্রস্তুত সম্পর্কে এই যে পার্সোনাল ম্যানুয়াল 20.08 অনুযায়ী ভ্রমণ ভাতা বিল প্রস্তুত প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে 20.08 অনুযায়ী, তাই না? পার্সোনাল ম্যানুয়াল কি বলা হয়েছে লক্ষ্য করি। ভ্রমণ ভাতা বিল প্রস্তুতের সময় নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। ক, বিভিন্ন ধরনের ভ্রমণ ও অবস্থান একই সারিতে দেখানো যাবে না, মানে একই সারিতে দেখানো যাবে না, সে কথা বলছে। স্থায়ী ভ্রমণ ভাতা এবং যানবাহন ভ্রমণ ভাতা বিল ফর্মে দাবি করা যাবে না। এ প্রকারের ভাতা বেতন বিলের সাথে যুক্ত করতে হবে। অর্থাৎ স্থায়ী ভ্রমণ ভাতা এবং যানবাহন ভ্রমণ ভাতা যেগুলি আছে সেগুলি বেতন বিলের সাথে যুক্ত করতে হবে, উত্তোলন করতে হবে, সেটি আলাদা এই ভ্রমণ ভাতা বিলে সাবমিট করা যাবে না, সে কথা বলছে। কিলোমিটারের ভগ্নাংশের জন্য ভাড়া দাবি করতে পারবে না। যেমন যদি হয় যে এই পয়েন্ট যদি আসে, যেমন 3.5 কিলোমিটার, 10.5 কিলোমিটার, 15.5 কিলোমিটার, এই যে পয়েন্ট ভগ্নাংশ কাউন্ট হবে না, তাই বলছে। এবং অবস্থানের কারণে ভ্রমণ ভাতা বিলের মন্তব্য কলামে উল্লেখ করতে হবে। অর্থাৎ অবস্থানের কারণ, কি কারণে তিনি ভ্রমণ করেছেন, মন্তব্যের কলামে লিখতে হবে, সে কথা বলছে। আদালতে হাজির হবার জন্য ভ্রমণের ক্ষেত্রে আদালতের সার্টিফিকেট ভ্রমণ ভাতা বিলের সাথে যুক্ত করতে হবে। কেউ যদি আদালতে হাজিরার জন্য যায় বা অন্যান্য কোনো আদালত সংশ্লিষ্ট কোনো কাজে যায় তাহলে সার্টিফিকেট যুক্ত করতে হবে, সে কথা বলছে। নিরীক্ষা অফিসে দাখিলের পূর্বে ভ্রমণ ভাতা বিল নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে। অর্থাৎ অডিট অফিসে বিল সাবমিটের পূর্বে ভ্রমণ ভাতা বিল যে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক যথাযথভাবে স্বাক্ষরিত এবং প্রতিস্বাক্ষরিত হতে হবে, সে কথা বলছে। বিলে বাজেট বরাদ্দ ইতিমধ্যে ব্যয়িত অর্থ এবং দাবিকৃত অর্থ দেখাতে হবে। অর্থাৎ এই বিলের সাথে বিল সংক্রান্ত বাজেট আছে কিনা এবং ইতিপূর্বে ব্যয় হয়েছে কিনা